আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। রীতিমতো মঞ্চ সাজিয়ে দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 200 ফিলিস্তিনি বেসামরিক বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে ইসরায়েলি 4 বন্দীকে মুক্তি দেয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি। সেখানে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের ভিড় ছিল লক্ষণীয়। এই উপলক্ষে প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চ তৈরি করা হয়। সেখানে ছিল কয়েকশো সশস্ত্র হামাস সদস্যের উপস্থিতি। এছাড়া কিছু ইসলামিক জিহাদের যোদ্ধা এবং গাজার পুলিশ বাহিনীও ছিল। বেসামরিক মানুষরা বন্দীদের মুক্তি পাওয়ার অনুষ্ঠান উপভোগ করতে সেখানে ভিড় করেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হামাসের সদস্যদের প্রশংসাও করেন। একটি ড্রোন থেকে উপস্থিত লোকদের মধ্যে চকলেট বিতরণ করতেও দেখা যায়। দুটি গাড়িতে করে মুক্তি পাওয়া 4 নারী ইসরায়েলি বন্দীকে অনুষ্ঠান স্থলে আনা হয়। তারপর তারা হেঁটে মঞ্চে ওঠেন। এ সময় 4 বন্দীকে সম্পূর্ণ সুস্থ ও হাসি খুশি দেখা গেছে। তারা উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। কোনো কোনো বন্দীকে হামাস যোদ্ধাদের সাথে কথা বলতেও দেখা যায়। তাদের চেহারায় কিংবা আচরণে কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। 4 বন্দীর গায়ে ছিল জলপাই রঙের ঝকঝকে তকতকে পোশাক, যা দেখতে অনেকটা ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্মের মতো। এছাড়া গলায় ছিল আইডি কার্ড ঝুলানো। প্রত্যেক বন্দীর হাতে ছিল হামাসের দেয়া উপহারের ব্যাগ। অবশ্য উপহারের ব্যাগে কি ছিল তা জানা যায়নি। এরপর হামাস আনুষ্ঠানিকভাবে তাদের রেড ক্রস কর্মকর্তাদের হাতে তুলে দেয়। প্যালেস্টাইন স্কোয়ারে মঞ্চে কিছুক্ষণ দাঁড়ানোর পর 4 বন্দী পরস্পরের হাত ধরাধরি করে নেমে রেড ক্রসের গাড়িতে ওঠেন। গাড়িগুলো তাদের নিয়ে চলে যায় ইসরায়েল সীমান্তের কাছে। সীমান্তে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয় বন্দীদের। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সেনাবাহিনী 4 বন্দীকে হাতে পাওয়ার পর তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে তারা পুরোপুরি সুস্থ থাকায় তাদের হাসপাতালে নেয়ার পরিবর্তে স্বজনদের সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয়। 4 যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার পর শনিবার সন্ধ্যায় তাদের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় তাদের প্রত্যেককে একটি বন্দী মুক্তি ফর্ম দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে বাধাই করা একটি মুক্তির সার্টিফিকেট, চাবির রিং এবং ফিলিস্তিনের পতাকা। এছাড়া তাদের প্রত্যেকের গলায় নিজেদের পরিচয় লেখা আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। ভিডিওতে আরও দেখা যায় 4 ইসরায়েলি নারী সালাম দেওয়ার পাশাপাশি আরবিতে হামাসকে তাদের আচরণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। ভিডিওতে বন্দীরা বলেছেন, বোমা হামলা থেকে আমাদের রক্ষণাবেক্ষণ এবং সবসময় সুন্দর ব্যবহারের জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি নারী সেনাদের শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা দেখার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। সবার ধারণা ছিল যুদ্ধবিধ্বস্ত গাজার কোনো গোপন বন্দিশালায় তারা হয়তো মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মুক্তি অনুষ্ঠানে তাদের দেখে সেই ভুল ভাঙে সবার। দীর্ঘ 15 মাসের যুদ্ধে গাজায় কোনো স্থাপনায় আস্ত রাখেনি ইসরায়েল। কিন্তু তারপরও হামাস কিভাবে বন্দীদের এত সুরক্ষিত এবং সুস্থ রেখেছে সেটি বিস্ময়ের জন্ম দিয়েছে। যে কারণে বন্দীরা বিদায়ের সময় হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দী 200 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার হামাসের যোদ্ধারা 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার মধ্যে ছিলেন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুস ব্রিগেডের সদস্য মোহাম্মদ আল আরিদা, যাকে 2002 সালে গ্রেপ্তারের পর 3 দফা যাবজ্জীবন কারাদণ্ড ও আলাদা করে আরও 20 বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরায়েলি আদালত। 2021 সালে ইসরায়েলি জেল থেকে পালালেও পরে তাকে আবারও আটক করেছিল দখলদার বাহিনী। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছেন নিজ নিজ এলাকায়। আর এরপরই ক্রমান্বয়ে বের হয়ে আসছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র। গাজায় দীর্ঘ 15 মাস ধরে চালানো এই আগ্রাসনে এতিম হয়ে গেছে ভূখণ্ডটির 38,000-এরও বেশি শিশু, আর বিধবা হয়েছেন প্রায় 14,000 নারী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে 38,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু এতিম হয়ে গেছে। জাহের আল ওয়াহিদি নামের ওই কর্মকর্তা আনাদোলুকে বলেছেন, ইসরায়েলি এই বর্বরতায় কমপক্ষে 13,901 জন নারীও বিধবা হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, দীর্ঘ এই আগ্রাসনে প্রায় 32,151 জন শিশু তাদের বাবাকে হারিয়েছে। এছাড়া 4,417 জন শিশু তাদের মাকে হারিয়েছে এবং 1,918 জন শিশু মা বাবা উভয়কেই হারিয়েছে।
ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমপি ছাড়ার দাবির মুখে পড়েছেন। চলতি মাসে তিনি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে $5 বিলিয়ন তহবিল তছরূপ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকায় জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেছেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেনের কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতা ডেভিড ডগলাস মন্তব্য করেছেন, সবাই তাকে যতটা ভদ্র মনে করেছেন তিনি ততটা নন। এর আগে টিউলিপ সিদ্দিক গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। কয়েক সপ্তাহ আগে থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। সাবেক এই দুর্নীতি বিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস জানান, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে টিউলিপ সিদ্দিক আরও সতর্ক হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বিষয়টি দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে যুক্ত বাড়িগুলোর কর এবং অর্থায়ন ব্যবস্থার যথার্থতা প্রমাণে ব্যর্থ হওয়াও টিউলিপের জন্য অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের প্রধানের পক্ষ থেকে ট্রাম্পের প্রশংসা এবং তার সঙ্গে আলোচনার ইচ্ছা পোষণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনের সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি অর্জনের আকাঙ্ক্ষাকে কৌশলে কাজে লাগাতে চান পুতিন, কিন্তু আমি নিশ্চিত রাশিয়ার কোনো কারসাজি আর সফল হবে না। তিনি আরও বলেন, 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করা পুতিন তার যুদ্ধ চালিয়ে যেতে চান এবং বিশ্ব নেতাদের কৌশলে কাজে লাগাতে চান। এর আগে পুতিন ট্রাম্পকে মেধাবী নেতা হিসেবে প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প এই সংঘাতকে তার মেয়াদ শুরুর সময় থেকে আটকাতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন। পুতিনের পক্ষ থেকে অবশ্য কবে নাগাদ শান্তি আলোচনা শুরু হবে তা জানানো হয়নি, তবে তিনি বলেছেন ক্রেমলিন ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে। অবশ্য গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন তিনি শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করবেন। এর আগে তিনি দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে গত সপ্তাহে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের শপথও নেননি। তা সত্ত্বেও ফোন করে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি থামকি দিয়েছেন তিনি তার কাছে গ্রিনল্যান্ড কিনে নেয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে শনিবার কয়েকজন বর্তমান এবং সাবেক ইউরোপীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এক কূটনীতিক ওই ফোন কলকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আগ্রাসী আচরণ করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। এই কূটনীতিক আরও বলেছেন, ট্রাম্প নিজের কথার উপর অটল ছিলেন। তার এমন আচরণ অপ্রত্যাশিত ছিল। তার এই ফোন কলের আগে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিষয়টা এত গুরুত্ব দিয়ে নেওয়া হতো না, কিন্তু আমি মনে করি বিষয়টি এই মুহূর্তে গুরুতর, একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অপর এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খুবই স্পষ্ট, তারা গ্রিনল্যান্ড চায়। ডেনমার্কের কর্মকর্তারা এ নিয়ে খুবই ঝামেলায় আছে, দ্বিধাদ্বন্দ্বেও আছে। 4 সপ্তাহ আগে ট্রাম্প জানান, নিজেদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন। 21,66,007 বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ড তেল গ্যাস ছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার জন্য অঞ্চলটি ডেনমার্কের উপর নির্ভরশীল। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। আবারও কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এই পরীক্ষা হয়েছে বলে রবিবার দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম কেসিএনের এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে ওই পরীক্ষার তদারকিতে ছিলেন। মিসাইলটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেছেন তারা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, পানির নিচ থেকে ভূমিতে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। গতকালের পরীক্ষার সময় এটি প্রায় 1,500 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 1 সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ওয়াশিংটনের সাথে দেশটির সম্পর্ক উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকার করেছে ওয়াশিংটন যতদিন পর্যন্ত পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বে বাগড়া দেবে ততদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না উত্তর কোরিয়া। আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া দায়ী বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রেক্ষাপটে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ করা হয়। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি আবারও কিমের সঙ্গে যোগাযোগ করবেন, যেহেতু তার প্রথম মেয়াদে দুপক্ষের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠেছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।